আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র চিকিৎসকদের। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবিতে জুনিয়র চিকিৎসকদের ইমেল। আমরা দেখেছি গতকাল টানা দফায় দফায় জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বৈঠক করেছেন, তাদের যে জিবি মিটিং, তার পরবর্তীতেই তারা জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত তারা যে তাদের যে বিভিন্ন অবস্থান রয়েছে, তাদের যে বিভিন্ন দাবি রয়েছে, সেই দাবিতে অনড় রয়েছে। যদিও আমরা দেখেছি এর আগে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয় এবং সেই বৈঠকের পরবর্তীতে তাদের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবির মধ্যে থেকে সিংহভাগ অংশই কিন্তু পূরণ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবং যে মূল দাবি ছিল তাদের, যে স্বাস্থ্য প্রশাসনের ক্ষেত্রে এবং পুলিশের পদে বিভিন্ন পদে রদবদল করার যে দাবি জানিয়েছিলেন জুনিয়র আন্দোলনকারীরা, সেই পদে কিন্তু পরিবর্তন আনা হয় এবং এখনো পর্যন্ত তারপরেও তারা যে সিদ্ধান্ত নেন যে আন্দোলন জারি থাকবে, তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবকে ফের ইমেল জুনিয়র চিকিৎসকদের। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যে আমরা বিষয়টি দেখতে পাচ্ছি যে একাধিক যে দাবি জানিয়েছিলেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা এবং তার পরবর্তীতে সেই দাবির সিংহভাগ কিন্তু পূরণও করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, কিন্তু তারপরও তারা কিন্তু আন্দোলন তাদের জারি রেখেছে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের তাদের ঠিক কি অবস্থান, কি জানাচ্ছেন তারা? দেখো, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কিন্তু সকাল 11টা 19 যে মেল পাঠানো হয়েছে মুখ্য সচিবকে, সেই ইমেলে কিন্তু স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আলোচনা হয়নি বা একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছানো যায়নি। সেই বিষয়গুলোর মধ্যে মূলত 4 এবং 5 নম্বর যে দাবিগুলো ছিল, তাতে কিন্তু গোটা সার্বিকভাবে স্বাস্থ্য পরিকাঠামো এবং সেই সঙ্গে সুরক্ষার প্রশ্ন এবং মুখ্যমন্ত্রী তাদেরকে যে টাস্ক ফোর্স গঠনের কথা বলেছিলেন, সেই টাস্ক ফোর্সের ফাংশনিং অর্থাৎ তার কার্যকারিতা কিন্তু এখনো শুরু হয়নি। সেক্ষেত্রে এই টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে আপনারা বসতে চান, এমনটাই কিন্তু ইমেলে আপনারা জানিয়েছেন। মূলত কর্মবিরতি এখনো চলছে। সেক্ষেত্রে এই যে দাবিগুলো, তার মধ্যে এই 4 এবং 5 নম্বর পয়েন্টটাতে মূলত কি দাবি নিয়ে আপনারা মেল করলেন? আপনি প্রথমেই যেহেতু টাস্ক ফোর্সটা বললেন, সেটা একটা বলি। সেটা মাননীয় আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন যে এরকম একটা টাস্ক ফোর্স গঠিত হবে, কিন্তু সেটার যে মানে এক্স্যাক্ট রূপরেখা বা সেটি কিভাবে ফাংশন করবে, সেই সব নিয়ে আমাদের এটাও আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তীকালে আলোচনা হবে। এবং এটাই বলতে চাই যে অ্যাট প্রেজেন্ট আমাদের যা অবস্থা, গতকাল যদি একটা আমি সুপ্রিম কোর্টের ইয়েতেই বলি, সেখানে কিন্তু ওই 12 ঘন্টা শিফট, নাইট শিফট দেওয়া হবে না, সেই নিয়ে যথেষ্ট মানে ইভেন সিজিআই সেটাকে বলেছেন যে এরকম হতে পারে না। এবং সেখানে যখন প্রশ্ন তোলা হয়েছিল, সেখানে মিস্টার কপিল সিব্বল ওখানে কথাটা তুলে ধরেছিলেন যে আমরা তখন বলেছিলাম কারণ তখন সিকিউরিটি ছিল না, হয়তো এখনও কিন্তু সিকিউরিটি নেই। এবং সেই তাদের যে কার্যকারিতা কিভাবে কাজ করবে, এবং সেটা একটা সেন্ট্রাল টাস্কফোর্স শুধু হলে তো হবে না। প্রত্যেকটা, আজকে কলকাতায় একটা টাস্কফোর্স গঠন হলো, নর্থ বেঙ্গলে একটি কিছু ঘটনা ঘটলো, সেটার যে টাইম গ্যাপ পৌঁছতে, তাদের অ্যাকশন নিতে, সেটি কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এবং সেটার যে এরকম লোকালাইজড একটা ফর্ম, এবং সেখানে প্রত্যেকটি টাস্ক ফোর্সে দরকার পড়লে আমাদের WPJDF এর যথাযথ কলেজে একজন সদস্য, যাতে করে এক হয়ে আমরা কাজ করতে পারি এবং আরও স্বচ্ছতার সাথে আমরা ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারি, সেই জন্য কিন্তু সেটার ফাংশনালিটি এবং সেটার রূপরেখা আমাদের জানা দরকার। এবং সেই নিয়ে আলোচনা করবেন উনি কথা দিয়েছিলেন, সেই পরিপ্রেক্ষিতেই এই চিঠি। এটা গেল 4 এবং 5-এর ক্ষেত্রে আমি বলতে পারি, কালকেও আবারও সেই সুপ্রিম কোর্টের ইয়েতেই আমি বলি, কালকে আমাদের কিন্তু লয়ার এটা তুলে ধরেছেন যে পিপল আর রোমিং অ্যারাউন্ড ইন দ্য ক্যাম্পাস। এই যে পিপল, এটা কিন্তু সিকিউরিটি শুধু না, এটা সেফটি। আজকে যতই আপনি সিসিটিভিতে মুড়ে দিন, যতই আপনি CISF-এ মুড়ে দিন, একটি ঘরের মধ্যে কে কাকে শাসাচ্ছে, সেই লোকগুলি এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে। সেই নিয়ে আলোচনা করা হবে আমাদের সাথে, সেই আশ্বাস দিয়েছিলেন। এবং সেই কারণেই সেই থ্রেট কালচার, সেটা কিন্তু CCTV বা
সিআইএসএফ মুড়ে হবে না, এবং সেইটার ব্যাপারে উনি কি পদক্ষেপ নিচ্ছেন, মানে ওনারা আর কি আমাদের গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছেন সেই নিয়ে আলোচনা করা হবে। সেই নিয়ে আমাদের মিনিটসেও কিন্তু লেখা আছে, লেখা আছে লাস্ট পয়েন্টে যে এই নিয়ে আলোচনা পরবর্তীকালে হবে, এবং সেই আশা রেখেই আমরা কাজে ফিরতে চাই। এটা কিন্তু একটা বড় মানে ব্যাখ্যা যে আমাদের তরফ থেকেই আমরা মেলটা দেখিয়েছি, আমরাই সদিচ্ছাটা দেখিয়েছি যে আমরা কাজে ফিরতে চাই। এগুলো আমাদেরকে তাড়াতাড়ি আমাদের এই ব্যাপারগুলো সলভ করে দিন। আমরা একটা সুস্থ, পিসফুল, শান্তিপূর্ণ একটা পরিবেশে আমরা কাজে ফিরতে চাই। অর্থাৎ শান্তিপূর্ণ কাজের পরিবেশ তৈরি হোক, এবং সেক্ষেত্রে যেরকম সমানভাবে জরুরি স্বাস্থ্য পরিকাঠামো, তার পাশাপাশি সুরক্ষার প্রশ্ন, এবং সেই সুরক্ষার প্রশ্নে কিন্তু কোনোভাবেই কোনো আপোষ করার জায়গা নেই। কেননা শুধুমাত্র সিসিটিভির নজরদারি বা সিআইএসএফ মোতায়েন সেটা কিন্তু যথেষ্ট নয়। কেননা থ্রেট কালচার সেটা শুধুমাত্র যে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এমন নয়, জেলা হাসপাতাল যেখানে আছে সেখানেও কিন্তু একটা, তোমার কাছে একটু জানার চেষ্টা করব আমি, যদি একটু এগিয়ে আসো, যে এই যে থ্রেট কালচারের বিষয়ে বলা হচ্ছে সেটাও তো সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং সেটাকে আলোচনার মাধ্যমে মীমাংসা করার জন্যই কি এই মেল পাঠানো? এই মেল পাঠানোর দুটো উদ্দেশ্য। একটা তো দাদা যেটা বলল যে আমাদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর ইন্টারনাল সেফটি সিকিউরিটি, সেটা একটা ইস্যু। ইন্টারনাল সেফটি সিকিউরিটি মানে যেরকম বাইরের কিছু আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমাদের সিআইএসএফ এর প্রয়োজন, পুলিশের প্রয়োজন, সিসিটিভির প্রয়োজন, ঠিক তেমনই ঘরের মধ্যেটাও তো আমাদের বাঁচাতে হবে। ঘরটা যদি নোংরা হয়ে যায় তাহলে বাইরে পরিষ্কার করে আমাদের লাভ নেই। এই ঘরের মধ্যে কারা শাসাচ্ছে, কারা এতদিন ভয় পাওয়ার রাজনীতি করে এলো, ভয় দেখিয়ে লোকজনকে দমিয়ে দিল, পাশ ফেল নিয়ে তাদেরকে শাসিয়ে গেল, জীবন নষ্ট করা, কেরিয়ার নষ্ট করার হুমকি দেখিয়ে গেল, এই থ্রেট কালচারটাকে আমাদের আটকাতে হবে। ফলে এই থ্রেট কালচার আটকানোর জন্য কড়া পদক্ষেপ নেওয়া, এবং যারা এই থ্রেট কালচারের জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন, এবং পরবর্তীকালে যেন এই ধরনের কোনো অ্যাক্টিভিটি না হয় এটা এনশিওর করাটা আমাদের নৈতিক কর্তব্য, এবং সেই জন্যই আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করতে চাইছি। অর্থাৎ একেবারেই তাই, সুরক্ষা এবং সেই সঙ্গে এই যে থ্রেট কালচার রয়েছে সেটাকে যাতে বন্ধ করা যায়, এবং এই ভয় দেখানো, শাসানো, এই ধরনের ঘটনা যাতে প্রতিহত করা যায়, সেক্ষেত্রে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণেই মুখ্য সচিবকে ইমেল মারফত তারা তাদের নিজেদের সদিচ্ছার কথা জানিয়েছেন যে তারা আলোচনায় যেতে আগ্রহী, এবং এই আলোচনার মাধ্যমেই তারা তাদের যে দাবিগুলো রয়েছে, যেগুলো তারা এর আগে উল্লেখ করেছেন, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, বেশ কিছু বিষয় কথা হয়েছে বা বেশ কিছু বিষয় হয়নি, যে না হওয়া কথাগুলো রয়েছে সেগুলোই কিন্তু মুখ্য সচিবের সঙ্গে আলোচনার সাপেক্ষে তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে এই আলোচনাটা যথেষ্ট জরুরি বলে মনে করছেন। এবং সেই কারণেই তাদের তরফে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে মেল পাঠানো হয়েছে মুখ্য সচিবকে। মুখ্য সচিবের তরফে যদি কোনো রকমভাবেই কোনো উত্তর আসে তাহলে সেই তার উত্তর কিন্তু তারা দেবেন আলোচনার ক্ষেত্রে গিয়ে, এবং সেক্ষেত্রে তাদের দাবিগুলোই কিন্তু এখনো পর্যন্ত তাদের মূল আলোচনার কেন্দ্রে থাকবে, এবং সেগুলোকে সামনে রেখেই তারা আলোচনা যেতে চান। একদমই সত্য সুন্দর। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন চিকিৎসকরা তারা চাইছেন যে টাস্ক ফোর্স গঠনের ক্ষেত্রে যেন সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বলা হয় রাজ্যের পক্ষ থেকে, এবং তার পাশাপাশি সুনিশ্চিতভাবে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা তাও কিন্তু নিশ্চিত করতে চাইছেন। আপাতত ধন্যবাদ তোমায় সত্য সুন্দর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন টাস্ক ফোর্স গঠনের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে সে বিষয়ে সম্পর্কে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন জুনিয়র চিকিৎসকরা, এবং তার পাশাপাশি কিন্তু একইভাবে যে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে তারা কিন্তু তাদের যে আলোচনা সেই আলোচনাও করতে চাইছেন, এবং ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজ পন্তকে ফের ইমেল পাঠিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল করা হয়েছে তাদের পক্ষ থেকে। স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবিতেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা আবারও বৈঠক করতে চাইছেন মুখ্য সচিবের সঙ্গে। এবং আমরা দেখেছি এর আগে ইতিমধ্যেই কিন্তু বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের কাছে তারা যে দাবি জানিয়ে এসেছিলেন, সোমবারই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক যে ঘোষণা করেছিলেন, একাধিক যে পদ রয়েছে সেই পদ থেকে কিন্তু সরানো হয়েছে বিশেষ যে পদাধিকারী তাদেরকে আমরা দেখেছি। এর মধ্যে যে কলকাতার পুলিশ কমিশনার পদেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। যেই দাবিতে সরব হয়েছিলেন আন্দোলনকারী
জুনিয়র চিকিৎসকরা। এবং শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি এর আগে লালবাজার অভিযানও পর্যন্ত করেছেন জুনিয়র চিকিৎসকরা এবং তার পরবর্তীতেই তাদের যে 5 দফা দাবি ছিল সেই দাবিগুলির মধ্যেই কিন্তু কলকাতার পুলিশ কমিশনারকে সরানোর দাবি তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি স্বাস্থ্য প্রশাসনেও রদবদলের কথা জানানো হয়েছিল তাদের পক্ষ থেকে। জুনিয়র চিকিৎসকদের সেই দাবিগুলির মধ্যে একাংশ মেনে নেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, কিন্তু তার পরবর্তীতেও গতকাল আমরা দেখেছি যে দফায় দফায় বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা এবং তারপরে মধ্যরাতেই তারা জানিয়ে দেন যে তাদের যে আন্দোলন, তাদের যে কর্মবিরতি তা কিন্তু জারি থাকবে। তারা একাধিক বিষয় এর পরেও আলোচনা করতে চাইছেন এবং ইতিমধ্যেই মুখ্য সচিবকে ফের ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল, স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি মুখ্য সচিব মনোজ পন্থকে আবারও ইমেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, তারা সেখানে স্বাস্থ্য পরিকাঠামো সুনিশ্চিত এবং সুরক্ষার দাবি জানিয়েছেন। তার পাশাপাশি আমরা দেখেছি যে একাংশ তাদের যে দাবি তা কিন্তু পূরণ করা হয়েছে, কিন্তু এখনো তাদের যে আন্দোলন তা অব্যাহত রয়েছে। কি বলবেন আপনি? দেখুন, ছাত্রদের আন্দোলনে যে দাবি ছিল সেই দাবি যদি পূর্ণ মানা না হয় তাহলে তোরা আন্দোলন করবেই, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কেন সরকারকে বিশ্বাস করতে পারছে না, ট্রাস্ট করতে পারছে না? সরকার যে আধা দাবি মেনেছে, আধা দাবি মানেনি, তাহলে মিটিং যে হলো, অ্যামিকেবল সেটেলমেন্ট হলো না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার মনে হয় রাজ্য সরকার আবার বসা উচিত এবং বসে সর্বত তাদের কনফিডেন্স মেজারটাকে উইন করা উচিত এবং সমস্ত যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আপনারা শুনলেন কংগ্রেস নেতা, প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের কি প্রতিক্রিয়া বিষয়। আপনাদের জানিয়ে রাখি, আবারও মুখ্য সচিব মনোজ পন্থকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ইমেল করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।